সাউন্ডের সমস্যা, একটু সাউন্ডটা ঠিক করে নিই। ওকে, এইবার একটু মাইকটা দেখি। মাইকে আবার কোনো চেঞ্জ হলে কি হয় নাই? কথা ঠিক ছিল, আছে। জি, বলেন। আপনি যে ফিগমা টেমপ্লেটটা থেকে করাইতেছেন ওটা কোথায় পাবো? হুম, উম, ওটা মনে হয় ক্লাসরুমে দিয়েছি না নাকি? দেখি তো ক্লাসরুমে দিয়েছি কিনা। দাঁড়া, একটু চেক করে দেখি। হ্যাঁ, আমি মনে হয় গত ক্লাসে দিয়েছি ক্লাসরুমে। তারপর চেক করে দেখি। 337 ক্লাস ওয়ার্ক। এই যে ফিগমা ফাইল 1 এই নামে দিছি। হ্যাঁ, এটা ডাউনলোড করে নিন। এটা ডাউনলোড হয় না, আমি অনেকবার ট্রাই করছিলাম। আর কেউ ট্রাই করছেন? জি ভাইয়া, আচ্ছা। ডাউনলোড তো হয়েছে, এটা দিয়ে তো আমি কাজও করলাম। তাহলে উনি ডাউনলোড করতে পারেনি। একটা সিস্টেম দেখাই দিই, দেখি আমি এটা কপি লিঙ্ক দিই। হ্যাঁ, কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম। ইনকগনিটো উইন্ডো মানে আমি কোনো গুগল ড্রাইভে লগ ইন করা নাই, এমন সময় যদি দিয়ে দেখি ডাউনলোড হয় কিনা। কোনো পূর্বের উপলক্ষ নাই। এখানে কি লিখছে? ডাউনলোড। সাইন ইন করুন, এই যে ডাউনলোড অপশন আসছে তো। হ্যাঁ, ডাউনলোড হয়, কি সুন্দর। লগ ইন ছাড়াও ডাউনলোড হয়। তাহলে যেহেতু অন্যজন পেরেছে, আপনিও পারবেন। একটু চেষ্টা করে দেখেন, আমি তো নিজেও ট্রাই করলাম, এমনকি লগ ইন ডাউনলোড ছাড়া। হয় কি যেন হ্যাঁ। প্লেট শুধু মানে এমটি এমটি একটা নোটপ্যাডের মতো ওরকম, একটু দেখা দিলে ভালো হইতো। ডাউনলোডটা কি কিরকম হয়েছে? জি, ওইটা হওয়ার কারণ হচ্ছে আমাদের হচ্ছে অফিসিয়াল ফিগমা সফটওয়্যার নাই তো, তার কারণে ওটা হচ্ছে। কিন্তু ফিগমা ওই ওয়েবসাইটে ওইটা আপলোড করলে ফাইলটা চলে আসবে। হম। তাহলে ওনার হচ্ছে এক্সটেনশন নাই হয়তো। হ্যাঁ, এক্সটেনশনটা হাইড করা এরকম হইতে পারে। এই যে লাস্টে ডট ফিগ থাকবে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সের গিয়ার হচ্ছে ফাইলের নাম, লাস্টে কি থাকবে? ডট ফিগ। যদি ডট ফিগ থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে যেটা করবেন, উইন্ডোজ 11 না 10 আপনার? উইন্ডোজ 10। হ্যাঁ, আমার তো একটু 11। এখানে তাহলে 10-এ কিভাবে হবে একটু খুঁজতে হবে। এই যে ভিউতে গিয়ে, শোতে গিয়ে, এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা তো 11-এ আছে। 10 হলে খুঁজতে হবে। ফাইল নেম এক্সটেনশন যদি হাইড করা থাকে তাহলে সেটা শো করতে হবে। আচ্ছা, যাই হোক, সেটাও বাদ দেন। মনে করেন ডাউনলোড হইলো, হওয়ার পরে ওই যে ওই ভাই যে কথাটা বললো, যে ফিগমা ওয়েবসাইটে যাবেন, ফাইলটা ইম্পোর্ট করবেন। কিভাবে? ফিগমা ওয়েবসাইটে যাবেন, গিয়ে লগ ইন করবেন। হ্যাঁ, figma.com-এ যাবেন, গিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে উপরে কোনো একটা ইম্পোর্ট আইকন থাকবে, যে আমার লগ ইন করাই আছে। হ্যাঁ, এই যে একদম কোনার আইকনটা দেখেন, মাউস উপরে নিলে ইম্পোর্ট লেখাও আছে। দিলে ওই যে যে ফাইলটা ডাউনলোড হয়েছে না, ওইটা ইম্পোর্ট করে দেবেন, তাহলে খুলে যাবেন। বুঝতে পারছি। ঠিক। আর যদি এক্সটেনশন হাইড করা থাকে, ওটা একটু শো করে নিন। অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনার তো এক্সটেনশন দেখা লাগবে। আপনি কখনো এইচটিএমএল ফাইল দিয়ে কাজ করবেন, কখনো সিএসএস ফাইল দিয়ে কাজ করবেন। আর ফাইলের শেষে যদি এক্সটেনশন না দেখায় তাহলে একটু ঝামেলা না? একটু এক্সটেনশনটা শো করে নেবেন উইন্ডোজ 10-এর জন্য। আমি যে সিস্টেমটা দেখিয়েছি এটা উইন্ডোজ 11-এর জন্য। আপনাদের ফাইলটা তাহলে ওপেন করি। ভাইয়া বুঝি নাই, মানে কি এক্সটেনশন শো করব? এই যে যেমন আমার এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, লাস্টে কি দেখায়? ডট জেপিজি দেখায় না? জি জি। অনেকের এইটা দেখায় না, দেখেন এটা হাইড করা থাকে। এই যে এখানে গিয়ে ওই ফাইল নেম এক্সটেনশন হাইড করে, এখন দেখেন ডট জেপিজি দেখায়? দেখায় না। কোন ফাইলের এক্সটেনশন কি দেখায়? দেখায় না। যেমন এটা পিডিএফ ফাইল, নিচে ডট পিডিএফ দেখায়? দেখাচ্ছে না তো, কারণ ওই যে হাইড করে দিছে। তো উইন্ডোজ 11 হলে যে ভিউতে গিয়ে
শোতে গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা টিক চিহ্ন নাই, ক্লিক করবেন টিক চিহ্ন চলে আসবে। এই যে দেখেন, এখন পিডিএফ ফাইলের শেষে ডট পিডিএফ দেখায় না, পিএনজি ফাইলের শেষে ডট পিএনজি। তো এই এক্সটেনশনটা হাইড করার যেটা ছিল, মানে হাইড করা যদি থাকে অবশ্যই শো করায় নেবেন। বুঝাইতে পারছি? অ্যাজ এ ওয়েব ডেভেলপার এটা আপনার লাগবেই, কারণ আপনি তো বিভিন্ন বিভিন্ন ফাইল নিয়ে কাজ করবেন, কখনো এইচটিএমএল, কখনো সিএসএস, কখনো জাভাস্ক্রিপ্ট, কখনো পিএইচপি। আপনার তো বাহির থেকে এক্সটেনশন দেখে বুঝতে হবে কোন ফাইল নিয়ে কাজ করতেছেন, তাহলে এক্সটেনশনটা শো করে রাখবেন। ওকে, এখানে হচ্ছে কি আমি কোডম্যান বেরি কত 337 এটা নিয়ে নিই। এটা ফোল্ডার। ভাই রেকর্ডটা কি চালু করছেন? হ্যাঁ, রেকর্ডিং অনেকক্ষণ ধরে চালু হয়ে গেছে, শুরুতেই চালু করে দিয়েছিলাম, যা যা কথা বলছি সব রেকর্ডিং হয়ে গেছে। আচ্ছা, 13, 14, 15, আজকে 16, 4টা দিন। আচ্ছা যাই হোক, ভালো মতো শিখতে পারলে হয়, সময় বেশি লাগতেছে ব্যাপার না। নভেম্বর 29, না এটা ডিসেম্বর 02 হয়ে গেছে, তাই না? ওকে, আমরা ভিএস কোডে কোডটা ওপেন করি, ফিগমাতে যাই, ফিগমাতে এটা ওপেন করি। আমি ফিগমা বন্ধ করে দিয়েছি। ওকে, অবশ্যই এটা বন্ধ করি। figma.com এই ওয়েবসাইটে যে ইনফ্লুয়েন্সার গিয়ার এটা করতেছিলাম, তাই না? ওকে, এই পর্যন্ত করে ফেলেছিলাম, একটু আমি গো ল্যাবে যাই। স্টিমার পর্যন্ত করে ফেলেছি, তাই না? ফিগমাতে আসি, স্টিমার পর্যন্ত করে ফেলেছি। এইবার যেটা করতে চাচ্ছি, এই পার্টটুকু করতে চাচ্ছি। এই পার্টটুকুর ওয়েট কত? 1110/200 সামথিং। ওটা 200টা বাদ দিয়ে, হাইটটা বাদ দিয়ে আমি ওয়েটটা নিয়ে কাজ করি, ওয়েটটা নিয়ে কাজ করি। হুম। তো আমার ওয়েটটা কত? 1110, 1110, এটা নেই। ছবিটা লাগবে না, এটা ছবিটাও নেই, কন্ট্রোল প্লাস দিয়ে ছোট রাখতেছে, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিলাম। এই ছবিটা আগে এখান থেকে এক্সপোর্ট করি। এটার নাম কি? ফিচার প্রোডাক্ট, FEATURED। আচ্ছা, প্রিভিউ দেখি। ওকে, জেপিইজি আছে কেন? আচ্ছা থাকুক জেপিইজি ফরম্যাটে, আমি জেপিজি ফরম্যাটে নিতে চেয়েছিলাম। আচ্ছা জেপিইজি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এটা আমাকে ফিচার প্রোডাক্টস নামে রেখে দিই, এক্সপোর্ট দিলাম। এক্সপোর্টে আপনাদের ফোল্ডারে প্রবেশ করি, 327, 327। তিরিশ। ও, থ্যাংক ইউ। আমি বলি কি ব্যাপার, কি হলো? আচ্ছা যাই হোক, 337। এখানে আমরা যে এটা করতেছি, এখানে ইমেজে দেয়, ইমেজের মধ্যে ফিচার ইমেজ, ফিচার প্রোডাক্ট তো আছে, আবার ডাউনলোড করে রেখেছি, গত ক্লাসে ডাউনলোড করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টোটাল জিনিসটার ওয়েট কত পেয়েছিলাম? ওয়েট পেয়েছিলাম 1110। এটা নিয়ে কাজ করবো। তাহলে আমি index.html নিয়ে আসি এখানে। এখানে ফিচার প্রোডাক্ট, এই সেকশন স্টার্ট দিয়ে দিই। হ্যাঁ, FEATURED, ফিচার প্রোডাক্ট সেকশন স্টার্ট,
ফিচার প্রোডাক্ট সেকশন এন্ড, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এখানে আপনারা যেটা বলতে চাচ্ছেন তা হচ্ছে মাঝখানে গ্যাপ আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, মাঝখানে গ্যাপ নেব। আগে আমি এইচটিএমএল কাজটা তো করি। তো এইটা হচ্ছে কি একটা ডিভ নিয়ে নিই, যে ডিভের নাম দিলাম হচ্ছে সেকশন। সেকশন টাইপ নিয়ে নিতেন, সেকশন। ক্লাসের নাম দিলাম হচ্ছে ফিচার প্রোডাক্টস, এটা দিয়ে দিই FEATURE, ফিচার প্রোডাক্ট, প্রোডাক্ট। প্রোডাক্টস দিলাম না, হ্যাঁ, প্রোডাক্ট দিয়ে দিয়েছি। এস, একটা প্রোডাক্ট দেখাচ্ছি, তাই না? এখানে দুইটা পার্ট লাগবে, একটা হচ্ছে ইমেজটা আর একটা হচ্ছে টেক্সটটা। ইমেজটা একটা ডিবের মধ্যে নিয়ে নিই, ডিবের মধ্যে ইমেজ নিয়ে নিলাম, বললাম এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে এই ফিচার প্রোডাক্ট, ঠিক আছে, এটা নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে নিলাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে এই সেকেন্ড পার্টটা নিয়ে নিই। সেকেন্ড পার্টটা, এটার মধ্যে তফাৎ কত? এই 96। আচ্ছা, সমস্যা নেই। সেকেন্ড পার্টটা নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে একটা ডিউ নিয়ে নিই আগে। এই ডিউয়ের মধ্যে আমি বলি ফিচার প্রোডাক্ট 1 স্টার। এটা হচ্ছে কি আমি মনে করেন H2 ট্যাগের মধ্যে নিয়ে নিই। দেন হচ্ছে গিয়ে আমি প্যারাগ্রাফটা নিয়ে নিই। দেন হচ্ছে কি আমি বাটনটা নিয়ে নিই। জাস্ট নাও বাটন কি এরকম আরো আছে? হম, প্রিবুক নাও, জাস্ট নাও, এটা আছে। বাটন নিয়ে নিই। জয়েন নাও, সরি, জাস্ট নাও না, জয়েন নাও। আগের আইকনটা কি আমার ইমেজের মধ্যে আছে? ও মা, কত ইমেজ চলে আসছে! কিন্তু এখানেও দেখি তো। পেয়েছি, সাদা, তাই না? সাদা। এটার নাম কি? অ্যারো ফরওয়ার্ড। আচ্ছা, বাটনের ভিতরে একটা ইমেজ দিয়ে নিই। এমনি বাটন এরকম লিখি, ওকে, ঠিক আছে। তার ভেতরে একটা ইমেজ নিয়ে নিতেন, ইমেজ, এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে অ্যারো ফরওয়ার্ড, হ্যাঁ, PNG। তাহলে এটা এখন সিএসএস করে আমি স্টাইল করি। তাহলে আমার এখানে আউটপুট আসে, এরকম আসছে। তাহলে আমি এখানে সেকশনের নাম দিয়েছি ফিচার পরে, এই সেকশনটা নিয়ে আসি। সেকশনটা আমি সিএসএস এ কল করি, সিএসএস ফাইলে যাই। সিএসএস ফাইলের ভেতরে আমরা প্রথমে এই সেকশনটা নিয়ে কাজ করি। পিকচার প্রোডাক্ট, পিকচার প্রোডাক্ট, এটার হচ্ছে গিয়ে বলে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ওয়েট আপাতত বলে দিই, কত নেওয়া যায়, কত যেন পেয়েছিলাম, 1110 পিক্সেল। ডিসপ্লে ফ্লেক্স, দেখে মাঝখানে হচ্ছে অ্যালাইন আইটেমস, সেন্টার, এটাও দিতে পারি, ওকে, ঠিক আছে। গ্যাপ আছে একটা, গ্যাপটা যেন কত পেয়েছিলাম, 96 পিক্সেল, তাই না? 96 পিক্সেল, ওকে। এবার একটু দেখি আউটপুটটা কিরকম আসে। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি কেন আসলো না, নিচে নিচে কেন আসলো?
ফিচার প্রোডাক্ট তার ভিতরে দুইটা ডিপ, তাই না? ফ্লেক্স ডিরেকশন দেওয়া হয়নি। ফ্লেক্স ডিরেকশন লাগবে না তো, বাই ডিফল্ট যেটা থাকে সেটাই। ফ্লেক্স ডিরেকশন রো থাকে, হ্যাঁ আমি রো দিতে চাচ্ছিলাম কিন্তু কাজ করলো না। যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি এটা কাজ করে কিনা। ব্যাকগ্রাউন্ড রেড, এই কোনোটাই কাজ করে না। হ্যাঁ, তার মানে কোনো ঝামেলা আছে। কি ঝামেলা থাকতে পারে? এই প্রোডাক্টে দেখছেন, টিটা আমি ভুল করে কপি করে নিই, এর জন্য এত ঝামেলা। তাহলে ব্যাকগ্রাউন্ড রেডটা আমি তুলে দিই। বানান বলেছে। টি কুই প্রোডাক্ট, হ্যাঁ। এই যে দেখছেন পাশাপাশি চলে এসছে। এবার তাহলে ফিচার প্রোডাক্ট আমি টেগুলার ফর্ম সাইজ এগুলা ঠিক করে ফেলাই। এটা যদি আসি, এটা হচ্ছে কি আপনার উপর থেকে আসি, ঠিক আছে, উইথ নিয়ে চিন্তা না করি। আমার হচ্ছে গিয়ে ফর্ম সাইজ 38 পপিন্স বোল্ড বাই ডিফল্ট, মানে ফর্ম সাইজ পপিন্স, এই যে পপিন্স বাই ডিফল্ট, তাহলে বোল্ড হবে তাই না? তবে এখানে বলতে পারি ফন্ট ওয়েটটা হচ্ছে বোল্ড। রেসপন্সিভ না, নর্মালে আসি, না যে নর্মালে আসি। এখানে বলে হচ্ছে কি ভাই, ফিচারের মধ্যে কে আছে? H2 আছে, তাহলে H2 টাকে আগে সিলেক্ট করতে হবে। তাহলে ফিচার প্রোডাক্ট এর ভেতরে H2, ওয়েবসাইটের অন্য কোনো H2 ট্যাগ না, ফিচার প্রোডাক্টের মধ্যে H2, সেটা হচ্ছে ফন্ট ওয়েটটা বোল্ড হবে। এখানে ফন্ট সাইজ সম্ভবত 38 লিখেছিলাম তাই না? 38, এখানে বলে দিই ফন্ট সাইজ 38 পিক্সেল। ফন্ট ওয়েট বল, ফন্ট সাইজ 38, লাইন হাইট আছে বা 60 পিক্সেল, তাহলে হচ্ছে গিয়ে লাইন হাইট 60 পিক্সেল। কালার আছে লাস্টে 20, কালার দিয়ে দিই হ্যাশ দিয়ে, লাস্টে 26। কালারও পেয়ে গেছি, লাইন হাইটও পেয়ে গেছি, আর কি লাগে তাই না? ওকে, তাহলে এরপরে আমি এই প্যারাগ্রাফে চলে যাই। আর এই দুইটার মধ্যে তফাৎ কত? 16 পিক্সেল। তাহলে বলি যে মার্জিন বটম 16, H2 শেষ। এবার হচ্ছে প্যারাগ্রাফ, কোথায়? হ্যাঁ, আমি তো H2 ইসের মধ্যে নিচ্ছি, পিকচার প্রোডাক্টের ভিতরে ডিভ আছে, সেই ডিভের ভিতরে H2। এবার একইভাবে ফিচার প্রোডাক্টের ভিতরে ডিভ, সেই ডিভের ভিতরে আবার কি আছে? প্যারাগ্রাফ আছে। সেই প্যারাগ্রাফে কিছু কোড দিব। আমি কি কোড দেওয়া যায়? উইথ নিয়ে চিন্তা না করি আমি এটা দেখি, ফন্ট সাইজ টাইজ এগুলো দেখি। লাইনের ফন্ট সাইজ 16 পিক্সেল, তাহলে লেখা লাগবে না। ফন্ট ওয়েটটা বোল্ড, এটা লাগবে না। ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজ 16 পিক্সেল লাগবে না। আর লাইন হাইট 28 পিক্সেল। ফন্ট সাইজ কেন 16 পিক্সেল লিখি নাই? কারণ এমনিটাই 16 পিক্সেল থাকে, এর জন্য ফন্ট সাইজ 16 পিক্সেল। ঠিক যেমন আপনি যে ফন্ট ফ্লেক্স ডিরেকশনের কথা বলতেছেন, ফ্লেক্স ডিরেকশন দিইনি কেন? দিনে এমনিতেই ফ্লেক্স ডিরেকশন রো থাকে, তা আলাদা করে রো লেখার কি দরকার? ডিফল্ট যেটা আছে সেটা থাকলো। যেমন এখানে কালার, এমনিতে কালার থাকে 000, কালো কালো, হ্যাঁ। তো এখানে কালারটা ভিন্ন, যেটা ভিন্ন সেটা আমি লিখে দেবো, যেটা ডিফল্ট সেটা তো আর লেখার দরকার নেই। তো আমি লাইন হাইটও দিয়েছি, ফন্ট ওয়েটও দিয়েছি, ফন্ট সাইজটা দিয়ে নেই, রেগুলার ফন্ট পপিস পাই সেটাই দিয়ে দিছি। একটা আউটপুট দেখি কিরকম হয়েছে, এরকম হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তো এটার পরে আমি যদি একটু অল্টার ধরি, এটা আমি সিলেক্ট করলাম, এর পরে অল্টার ধরলাম, নিচে আছে 12 মাত্র, তাহলে বলি এমবি মার্জিন বটম 12 পিক্সেল। ওকে,
তাহলে এরপর আমার বাটনটা নিয়ে কাজ করতে হবে যে ফিচার প্রোডাক্ট তার ভিতরে ডিফ তার ভিতরে বাটন BUTTON বাটন বাটনে কি বলতে পারি বাটনে একটা উইড আছে দিয়ে দিই উইড 155 পিক্সেল বাটনে একটা হাইট আছে 44 সেটাও দিয়ে দিই হাইট 44 পিক্সেল বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা দিয়ে দিই বাটনে বলি ব্যাকগ্রাউন্ড এটা বাটনে খেয়াল করে দেখলাম এই বাটনে কোনো বর্ডার নাই তাহলে যেহেতু বর্ডার নাই তাহলে আমি বলি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে বর্ডার উইথ 0 দেন বাটনটা দেখলাম হচ্ছে গিয়ে কালারটা সাদা তাহলে লিখে দিই কালার হোয়াইট টেক্সট একটু নিয়ে নিই কালার হোয়াইট ঠিকই আছে ফন্ট ওয়েট বোল্ড হবে এখানে হ্যাঁ তাহলে বলে দিই বাটনটার ভিতরে ফন্ট ওয়েট বোল্ড এই যে সেকেন্ড প্যাকেটটা শেষ করবো ওটা ভুলে গেছি দিতে ওকে এই বাটনটা থাকলেও দেখি আউটপুট কিরকম আসে কিন্তু এগুলো তো মাঝখানে নেই তাহলে কি করতে পারি ফ্লেক্স ইউজ করেছি ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার এখন কিছু একটা দিয়ে দিই হ্যাঁ অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার দিয়ে দিলাম দুটার মধ্যে গ্যাপ আছে গ্যাপটা একটু নিয়ে নিই এই 8 পিক্সেলের মধ্যে গ্যাপ আছে গ্যাপ নিয়ে নিলাম হচ্ছে কি আপনার 8 পিক্সেল এই এটার উপর মাউস গেলে একটু কার্সারটা পয়েন্টার হওয়া উচিত না তাহলে এখানে দিয়ে দিই কার্সার পয়েন্টার তাহলে মাউসের যে মাউসটা হাতের মতো হয়ে গেছে তাই না কিন্তু এটা তো এরকম হলেও রেসপন্সিভের জন্য আবার ঠিক হয় নাই ওরে এটা একটু জিনিস দেখে আমার তো একটু প্রবলেম হয়েছে হ্যাঁ একটু প্রবলেম হয়েছে প্রবলেমটা ঠিক করি প্রবলেমটা কি ঠিক আছে এটা ও আচ্ছা ওটা ছোট ওই 10,047 সেটা দিছে 1110 কিন্তু আমি হচ্ছে কি বলে চোখে দেখে মনে হচ্ছে সমান পরে দেখলাম না এটা সমান না ওকে ঠিক আছে তাহলে এবার আমি রেসপন্সিভের অংশে যেতে পারি হ্যাঁ রেসপন্সিভের অংশে আমি কি দিতে পারি এইটুকু শেষ এটা নড়ে না কেন একটু মনে কোনো কারণে নড়ে গেছে যে একটা সমস্যা নেই এখানে দেখেন আগে লেখা পরে ছবি তাহলে রেসপন্সিভে আমার এটা লাগবে পিকচার প্রোডাক্টস হ্যাঁ এখানে ডিসপ্লে ফ্লেক্স তাই না এখানে ফিচার প্রোডাক্টে জাস্ট দিয়ে দিই ফ্লেক্স ডিরেকশন কলম রিভার্স দিয়ে দিই রো রিভার্স ক্যান কলম রিভার্স ঘুরে দিই জিনিসটা হ্যাঁ ঘুরে ডিসপ্লে এই কলম রিভার্স গ্যাপটা এআই দিচ্ছে 30 আমি একটু মেপে নিয়ে আসলে গ্যাপটা কিরকম হওয়া উচিত 15 এখানে একটু বেশি গ্যাপ ও এখানে তো টেক্সটটা বাইরেই চলে গেছে এখানে দেখি 30 সুন্দর গেল আসেন এবার এটা মোবাইলে কিরকম আসে একটু দেখি আর কি ইনস্পেক্টে যাই ইনস্পেক্টে গিয়ে যে মোবাইলের যে আইকনটা এটা ক্লিক করে মোবাইলের আইকনটা ক্লিক করলে তারপর হচ্ছে গিয়ে আমার এটা ডিমেনশন রেসপন্সিভ দেওয়া আছে এটা আমি আইফোন 12 প্রোতে বা 14 প্রো ম্যাক্স এটাই চলে যাই এটা ঠিক আছে টেক্সটটা
মাঝখানে যায় নাই, বাটনটা মাঝখানে যায় না বিশেষ করে, হ্যাঁ। বাটনটা মাঝখানে গেলেই আমার মনে হয় মোটামুটি পারফেক্ট হয়, তাই না? সিমোর এই নিচে নাম নিচে রেসপেক্ট সিমোরের পর আর দেখেন এখন সেট চেঞ্জ করবো। এটা ব্রাউজারের সমস্যা হতে পারে, হ্যাঁ। এই যে আসছে। তো যেটা করতে পারি এখন আমি সেটা হচ্ছে গিয়ে একটু সাইডে বাটনটাকে, নিয়ে গেলে নিচের এলিমেন্ট যেটা ইন্সপেক্ট এটা সাইডে নিয়ে গেলে এটা দেখা যাবে আর কি। ও আচ্ছা, থ্যাংক ইউ সাজেশনের জন্য। তাহলে এইটা হ্যাঁ ভালো হয়, সাইডে নিয়ে গেলে জায়গাটা বেড়ে যায়। তখন যদি আমি 100% করি হয়তো ঝামেলা হবে না, হ্যাঁ। তাহলে 32% থেকে 100% নেই। তাও একটু কাটা আসে, ছোট ঝামেলা। এটা ইগনোর করেন, সমস্যা নেই। আপনারা ইয়া করে এমনি ডিভাইসে ঠিক আসবে, ছোট ডিভাইসে ঠিক আসবে, কোনো সমস্যা নেই। 20% করি, এই যে আসছে। এখন যেটা করতে চাচ্ছি, বাটনটাকে মাঝখানে নিতে চাচ্ছি, কিন্তু আমার টেক্সট লাইনে বাটনটা মাঝখানে যাওয়ার কথা, কিন্তু চাইনি। আচ্ছা, ইয়া করি। আহ, এটার ভিতরে ডিভ আছে না? এটার ভিতরে ডিভ, সেই ডিভের মধ্যে বলে কি টেক্সট সেন্টার। এইবার যদি আসি, ওটা তো ঠিক হয়েছে, বাটনটা মরা চাইতেছে না তো, যেতেছেই না। আচ্ছা, আসি। বাটনটা যাওয়া উচিত ছিল। এই যে ডিভের মধ্যে টেক্সট সেন্টার দিয়েছে না, বাটন ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ, ইনলাইন এলিমেন্ট হলে সে টেক্সট সেন্টারে যাওয়া উচিত। যেহেতু চাই নাই, তাহলে আমি ভিন্ন ওয়েতে কাজ করি। ও, ইসে তো বাটন ডিসপ্লে ফ্লেক্স দিয়ে বসে আছে, তাই না? ওই যে প্যারেন্টে ডিসপ্লে ফ্লেক্স থেকে তো ডিসপ্লে ইনলাইনটা নষ্ট হয়ে গেল, তাই না? ডিসপ্লে ইনলাইনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটা কাজ করবে না। হ্যাঁ, এই যে এখন মার্জিন অটো দিয়ে আলাদা করে মাঝখানে, তখন এই যে টেক্সট সেন্টার প্যারেন্টে যেটা দিচ্ছে সেটা কাজ করবে না বাটনে, কারণ বাটন আর ইনলাইন এলিমেন্ট নাই, বাটন এখন ফ্লেক্স হয়ে গেছে। এই রেসপন্সিভ কমপ্লিট, শেষের অংশটা যাই। তাহলে এটা পারফেক্ট, মোটামুটি খারাপ হয়নি, হ্যাঁ। চলে, এই -3 তাহলে এবার প্রথমে বড় ডিভাইডারটা করি, পরে ছোট ডিভাইডারটা করি, হ্যাঁ। ইনফ্লুয়েন্সার প্রোডাক্ট এরকম একটা কিছু, আগে এই শেষের অংশটুকু দেখি। ওয়েটটা আমি ফুল ওয়েট দিয়ে নেবো, হাইটটা 239 হতে পারে, হ্যাঁ। তবে এইখানে আমার সেকশন শেষ, মেইন সেকশন শেষ। এরপর আমি মেইন সেকশনের বাইরে ফুটার নামে একটা ট্যাগ দিলাম। তার মানে দেখেন, আমি হচ্ছে গিয়ে সিমান্টিক ট্যাগও কিন্তু আমরা ইউজ করেছি, তাই না? মেইন সেকশন ফুটার, হ্যাঁ, এগুলো হচ্ছে সিমান্টিক ট্যাগ, এগুলো ইউজ করেছি, যেটা আবার এসইওর ক্ষেত্রে বা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে খুব হেল্পফুল হবে, হ্যাঁ। ফুটার সেকশন স্টার্ট, এখানে লাস্টে বলে দিই ফুটার সেকশন এন্ড। আচ্ছা, উপরের গুলো বড় হাতে দিচ্ছে, এখানে প্রথম খুব বড় হাতে দিই। সেম কাহিনী করি, বড় হাতে দিই। তাহলে এটা একটা ইয়া করে নিই, ইনফ্লুয়েন্সার গিয়ার। এটা মনে করেন যে ট্যাগের মধ্যে লিখি। এটার ফন্ট সাইজ অনুযায়ী ট্যাগটা চুজ করি, ফন্ট সাইজ কত, অনেক কত, অনেক তো ফন্ট সাইজ। H2 দিতে পারি, অথবা H3 দিয়ে দিই। H3 দিয়ে ইনফ্লুয়েন্সার গিয়ার দিয়ে দিলাম। তারপর একটা প্যারাগ্রাফ আছে, আর একটা পি এর মধ্যে রাখি। আচ্ছা, এই কপিরাইটটা কোডের মতো লিখি, নর্মালি না নিয়ে এভাবে দিয়ে দিই। অ্যান্ড কপি, অ্যান্ডটা করি, অ্যান্ড COPY দিয়ে সেমিকলন দিয়ে শেড করলাম। লাস্টে আরেকটা প্যারাগ্রাফের মধ্যে এটা লিখি। এই দুইটার ফন্ট সাইজ কি সেম? 14, এটাও ঠিক, আচ্ছা ঠিক আছে, এটা বলেছেন। এবার এটা আরেকটা প্যারাগ্রাফের মধ্যে নিয়ে
এই অলরাইট রিজার্ভটা রেখে তারপর হচ্ছে আমার এই ছবিগুলা আইকনগুলা একবারে এক্সপোর্ট করতে পারি। একবারে এক্সপোর্ট করতে গেলে প্রফেশনাল হবে না, হ্যাঁ, লিঙ্ক গুলা কাজ করবে না। এটা কি সোশ্যাল মিডিয়া, একটা আইকনে ক্লিক করলে একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্কে চলে যাবে। তাহলে আমি প্রফেশনাল ওয়েতেই কাজ করি। তো প্রথমে আমি আইকন গুলাকে আলাদা আলাদা করি, হ্যাঁ। প্রথমে আমি ইনস্টাগ্রাম আইকনটাকে আলাদা করতে চাচ্ছি, সিলেক্ট হয়েছে। এখানে আমি যদি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গিয়ে একটু প্রিভিউতে চেক করে নিই যে ইনস্টাগ্রাম আইকনই আসছে কিনা। মনে হয় ইনস্টাগ্রামে আসছে, সাদার সাথে সাদা, তো এর জন্য বোঝা যাচ্ছে না। তো আমি যেটা করি, এক্সপোর্ট ইনস্টাগ্রাম এটা দিয়ে দিই, দিয়ে এটা জিপ চাচ্ছি, আমি জিপ নিতে চাচ্ছি না। আমার মনে হয় ওই যে বাহিরে একটা সাদা গোল দাগ আছে, আমি খেয়ালই করিনি, দেখছেন? তাহলে এটা নিয়ে নিয়ে এখানে এক্সপোর্ট নিয়ে এই যে পিএনজি, এই যে পিএনজি আসছে এক্সপোর্ট পা। এখনো জিপ চাচ্ছে। জিপ দেওয়াটা তো খুব খারাপ। হ্যাঁ, দিয়ে দিই, আপাতত দিই। এটার নাম দিয়ে ইনস্টাগ্রাম, INSTAGRAM। জিপ ফাইল ডাউনলোড হয়েছে, এটা একটু চেক করে নিই। এর ভিতরে কি কি ফাইল আছে, সোশ্যাল আইকন, হোয়াইট, এই যে এইটা আমি চাচ্ছি না। এটা আমি ইমেজেস এর মধ্যে এনে এখানে দিয়ে দিই। ও, আমি ডাউনলোড করছিও ভুল জায়গায়, হ্যাঁ। তাহলে ভালো হয়েছে, ভুল জায়গায় করছি। এখান থেকে কাট করে নিয়ে আমি আমার ফোল্ডারে নিয়ে যাই, 337, এখানে ইমেজেস এর মধ্যে এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পর মনে হলো এটার নামটা চেঞ্জ করে INSTAG স্টুডেন্ট। দেন তাহলে দ্বিতীয় ইয়াটা ডাউনলোড করে ফেলাই, পৃথিবীটা। বলি ভাই তুমি পৃথিবীটা আমাকে এক্সপোর্ট করে দাও। এই যে পৃথিবী মনে হয় আছে এখানে, যাই হোক, এক্সপোর্ট পার্ট আছে। দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমার এখানে জিপ ফাইল আসতেছে, PNG ফাইল আসতেছে না। তাহলে আমি ভুল ফোল্ডারে আছি, আগে সঠিক ফোল্ডারে ঢুকি, হ্যাঁ। 337, তিনটার মধ্যে এই ফোল্ডারে কাজ করতেছে ইমেজেস। আমি সেভ করে দিই। এটার নাম, এর একটা নাম আছে, কি কেউ বলতে পারেন এই সোশ্যাল মিডিয়ার নামটা? ডিবল, মেবি ডিবল, নাকি ড্রিম বল, এরকম হতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, ওরকম কিছু, তাই না? ড্রিম বল এরকম কিছু নাকি? করে নিয়ে আসি। বলি ভাই এই যে আসছে, একটু নামটা আমি শিওর হইনি, হ্যাঁ। DRIMB, কিছু নাম, হ্যাঁ? ড্রিবল ঠিক আছে স্যার, ড্রিবল, ডিআরআই ড্রিবল, বিভি ডাবল বিএলই। DRI, না, DRIMBLE এটাই নাকি? না, এই যে পাশে তো দিছে। ও আচ্ছা, ওইটা আলাদা কোম্পানি। DRI ডিআরআই ডাবল, ডাবল বিএলই, আচ্ছা আমি ডিআরআই তাহলে ডাবল বিএলই। এইবার মনে হয় ঠিক আছে। DRIBBLE, থ্যাংক ইউ। তাহলে এটা আমি লিখে নিই, DRIBBLE। আমি ভুল কোম্পানির নাম লিখেছি, অন্য কোম্পানির আইকন চলে আসছে, পরে দেখলাম। আচ্ছা যাই হোক, এইটা আমি এক্সপোর্ট দিয়ে দিই। এক্সপোর্টে আমার প্রবলেমটা হচ্ছে সে আমাকে জিপ ফাইল দিচ্ছে। তাহলে একটা কাজ করি, আগের যে জিপ ফাইলটা ওটা ধরে ডিলিট মেরে দিই, নতুন জিপ ফাইলটা সেভ করি। ইয়াস, তাহলে এটা আমি এখান থেকে নিয়ে সোশ্যাল আইকন, হোয়াইট, এক্স করে জিপ ইমেজেস এর মধ্যে সেটা পেস্ট করে দিই। পেস্ট করে এটার নাম দিয়ে দিই টুইটার, TWI, তবে এই জিপ ফাইলটা দরকার নেই, ধরে ডিলিট করে দিই। একটা আছে ইউটিউব, এক্সপোর্ট, এক্সপোর্ট পাথ, ওই ইমেজেস এর মধ্যেই আছে। এখান থেকে আমি ফাইলটাতে চলে যাই,
বলি ভাই ঠিক আছে, সব কিছু সমস্যা নাই, আমাকে শুধু তুমি ছবিটা দাও, হ্যাঁ। ছবিটা সে আমাকে দিল, বললাম ভাই এই ছবিটার নাম পাটনা, এই ছবিটার নাম হচ্ছে ইউটিউব। জিপ ফোল্ডারটার দরকার নেই, আমার 4টা আইফোন ডাউনলোড হয়ে গেছে। যখনই আমি রিয়েল লাইফে দেখবো এরকম লিস্ট আকারে কিছু দেখাচ্ছে, তখনই আমি চলে যাব ইউএলএলআই তে, হ্যাঁ। ইউএল এর ক্লাসের নাম দিতে পারি একটা, ক্লাসের নাম দিলাম স্নেফ, তার ভিতরে একটা এলআই নেই, এলআই এর ভিতরে আবার অ্যাঙ্কর ট্যাগ নেই, যাতে যেটা ক্লিক করলে আমাকে ওইটা পার্টিকুলার জায়গায় নেই। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি আবার কিনি ইমেজ ট্যাগ নিই। সেই ইমেজ ট্যাগের ভিতরে বলি প্রথমটা হচ্ছে ইনস্টাগ্রাম, এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে আই ইনস্টাগ্রাম ডট পিএনজি, বাস একটা মাত্র আইফোন আনলাম। এবার আর 3টা কোড নিয়ে আসি, পরে আইফোন চেঞ্জ করবো, 2 3 4। সেকেন্ডটা হচ্ছে কি আপনার ওই ড্রিমবল, তাই না? ড্রিমবল, আচ্ছা। তাহলে এখানে বলি ইমেজেস, এটার ভিতরে ডি চলে আসছে, ড্রিমবল। থার্ড যেটা, সেটার নাম হচ্ছে কি আপনার ড্রিমবল না, সেটার নাম ভুলে গেছি। ও আচ্ছা, এই টুইটার। ফোর্থ যেটা, সেটার নাম হচ্ছে ইউটিউব, তাই না? ঠিক আছে তো, হ্যাঁ। নাইস, তাহলে আমার ছবিগুলো চলে আসলো। এখন প্রথম কাজ হচ্ছে ডিজাইন করা। আমার আউটপুটটা দেখি, আমি আগে বড় ডিভাইসে দেখি কত বড় নষ্ট একটা আউটপুট আসছে, তাই না? তো প্রথমে ডিজাইনটা করা, প্রথমে দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, সম্ভবত এটা কপি করি। তো আমি আসি স্টাইল ডট সিএসএস এ আসি, প্রথমে নর্মাল করি, পরে রেসপন্স আসবো, ঠিক আছে? নর্মালে এসে বললাম যে আমি ফুটার, ফুটার এফ ডাবল ও টি আর ফুটার ট্যাগের মধ্যে উইথ হচ্ছে 100% থাকলো, পার্সেন্ট পার্সেন্ট, আচ্ছা। হাইট পরে দিব, আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ওই যে ওই কালারটা। ও, ওকে। আরেকটা দিয়ে দিই, কালার দিয়ে দিই কি হোয়াইট, দিয়ে দিলাম হোয়াইট। এখন দেখি আউটপুটে কি আসে, পুরো জিনিসটাই ঠিকঠাক মতো আসছে, তাই না? এইবার বলি হচ্ছে গিয়ে টিএসসি, তার মানে টেক্সটাইল অ্যান্ড সেন্টার। ওকে, আমার মনে হয় এখানে প্যাডিং আছে, প্যাডিংটা দিয়ে দিই, তাহলেই হবে। প্যাডিং 50 পিক্সেল, বলে প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, ডানে বায়ে দিয়ে দিই একটা 10 পিক্সেল, যাতে ছোট ডিভাইসে পায়, হ্যাঁ। তাহলে অটোমেটিক আমার ছোট ডিভাইসে কোডও করা লাগবে না, যেহেতু এটা ছোট সাইজ, ও রেসপন্সিভ হয়ে যাবে। ফুটারের ভিতরে আমি একটা ক্লাস আছে যেটা নাম হচ্ছে স্নেপ, আমি সিলেক্ট করতে পারি ফুটারের ভিতরে স্নেপ না নিয়ে আমি সরাসরি স্নেপে দিয়ে দিলাম। স্নেপে বললাম লিস্ট স্টাইল, আমার কোনো লিস্ট স্টাইল দরকার নেই না। তারপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এবং কিছু একটা দিই। ওয়াও, একদম অ্যালাইন আইটেমস সেন্টার, এটাও দিয়ে দিই, অ্যালাইন আইটেমস সেন্টার। মনে হয় সব ঠিক আছে, ঠিক থাকারও কথা। এইখানে হচ্ছে গিয়ে আমার যেটা এখন লাগবে, এটা থেকে এটা দূরত্ব কত, 16। তাহলে এখানে বলি গ্যাপ, গ্যাপ কত, 16 পিক্সেল। তাহলে আমি একটা থেকে আরেকটা গ্যাপ পাচ্ছি 16 পিক্সেল। এই যে ব্যাকগ্রাউন্ড আছে, হঠাৎ মনে পড়লো প্রত্যেকটার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। মানে কত উইথ কত, 32, হাইট কত, 32, তাই না? আচ্ছা, স্নেপের ভিতরে এলআই আছে,
এলআই বলি তো তোমার উইথ 32 পিক্সেল, তোমার হাইট 32 পিক্সেল, তোমার বর্ডার রেডিয়াস, বর্ডার বার আমি বলে দিয়েছি, হ্যাঁ, বর্ডার রেডিয়াস 50%, বর্ডার রেডিয়াস কত, 50%। একটা ব্যাকগ্রাউন্ড হালকা কালার আছে, কালারটা কি দেখাচ্ছে? গোলাপি কালার। এখানে সিএসএস কপি করার চেষ্টা করি তো, এখানে ভিউ, এডিট, এডিট, কপি অ্যাজ সিএসএস, এর একটু এখানে এমনি পেস্ট করে দেখি যে আমার কোনো লাভ হয় কিনা। এরাও কোনো ব্যাকগ্রাউন্ড দেয়নি। লেটস ক্লোজ 0, এক্সটেন্ড বর্ডার 0, উইড হাইট আমার মতো দিছে, বর্ডার রেডিয়াস দিছে। আমার দরকার ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা, রে ভাই ব্যাকগ্রাউন্ড কালারটা কি? বাম পাশের সাইড বারে যে প্যাথ, সরি হ্যাঁ, প্যাথের নিচে বিডি ব্যাকগ্রাউন্ড আছে, ওইটাতে ক্লিক করলে আসে কি? হ্যাঁ, নাইস। এই যে এখানে একটা অপাসিটি দিছে, হ্যাঁ, এটাই খুঁজতেছিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, এটা কোথায় আমার হচ্ছে গিয়ে এলআইতে, বলে তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, RGB এ দিয়ে দিই, হ্যাঁ, RGB দিয়ে আমি এখানে বললাম যে আগে সাদা দিই, 255, 255, 255, বুঝি 0.1, এআই বুঝে গেছে, দেখছেন? যে আমি 10% দিতে চাচ্ছি এআই এর ব্যাকগ্রাউন্ডটা। তাহলে যদি আমি এখানে আসি, লেখাগুলো উপরে চলে গেছে না? লেখাগুলো উপরে চলে গেছে। এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে, এটা নিয়ে একটু কাজ করি, হ্যাঁ। এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে, সেই অ্যাঙ্কর ট্যাগে বলি যে তোমার যদি কোনো আন্ডারলাইন আসে তাহলে আমি চাচ্ছি না, টেক্সট ডেকোরেশন না, একটা লাইন হাইট দিয়ে দিই, লাইন হাইট হচ্ছে ওই হাইটের সমান, 32 পিক্সেল দিয়ে দিই। আর ডিসপ্লে ব্লক দিয়ে দিই যাতে পুরো এরিয়া জুড়ে এটা কাজ করে। টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই, তাও নাইস। এবার দেখি কিরকম আসছে। আরে সব মাঝখানে, উপরেরটা মাঝখানে, সেটা কোনো কথা? উপরে গেছে তো উপরেই গেছে, তাহলে আর কি করা যায়? লাইন হাইট কত, 32 পিক্সেল, সেগুলোর দরকার নেই। টেক্সট ডেকোরেশনটা নাম দিয়ে দিই যাতে আন্ডারলাইন না আসে। তাহলে হচ্ছে কি, ওই যে টেক্সট অ্যালাইন সেন্টার লাইন হাইট দিয়ে যা করতে চাচ্ছিলাম সেটা আমি করতে ব্যর্থ হয়েছি। যেহেতু ব্যর্থ হয়েছি, অন্য ওয়েতে যাই, ডিসপ্লে ফ্লেক্সে যাই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, সাজায় নিলাম। একদম পুরা দমে ব্যর্থ হয়েছি। এসএনএম এর ভিতরে এলআই, সেই এলআই এর ভেতরে তো অ্যাঙ্কর ট্যাগ, তাই না? ট্রান্সফর্ম এসএনএফটাকে ধরে করলে কি হবে? ওই যে এক্স ওয়াই ধরে ট্রান্সফর্ম ওয়াই -50% দিলে অনেক সময় আমরা ও করতাম আচ্ছা, আর হ্যাঁ, কি। ট্রান্সফর্ম করতে বলতেছেন। আমার এখানে না আগের কোডিং এ হওয়ার দরকার ছিল, কোনো একটা ভুল করছি, হ্যাঁ, কোনো একটা ভুল করেছি, কি হয়েছে আমি বুঝতেছি না। অ্যাঙ্কর ট্যাগের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি যে আমার অ্যাঙ্কর ট্যাগটা পাচ্ছে কিনা আগে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, মনে করেন রেড। এই অ্যাঙ্কর ট্যাগটা তো পাচ্ছে, কিন্তু অ্যাঙ্কর ট্যাগের হাইট ওটার সমান হচ্ছে না। বলি হাইট, ভাই তুমি তো একটা এলআই এর ভেতরে আসলো, সেটুকু হাইট তো নিবা। এই এতক্ষণ পরে গাধাটা ঠিক হয়েছে।
এখন আমি এই ব্যাকগ্রাউন্ড রেটটা উঠাই দিই। এবার ঠিক আছে। এইবার দরকার হচ্ছে উভয়ের এই ফন্ট সাইজ। তাহলে যেহেতু আমার এটা ঠিক হয়ে গেছে, হ্যাঁ, এটা ঠিক হয়ে গেছে, এখন হচ্ছে গ্যাপ গুলা ঠিক করি, ফন্ট সাইজ ঠিক করি, এগুলো তো ঠিক করি নি। আসেন প্রথমে আসেন এই এরাই আসি। এরা ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড। এটা কোনটা, স্নেপের ভিতরে অ্যালাইন না ফুটারের ভিতরে? ফুটারের ভিতরে কি আছে? S3 ট্যাগ আছে। তাহলে সেটাকে একটু কল করি। যে আমার ফুটার নামে একটা ট্যাগ আছে, তার ভেতরে আবার S3 নামে আরেকটা ট্যাগ আছে। সেই S3 ট্যাগের মধ্যে ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল, ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড আছে। স্ট্যাপিং করা লাগতো না, এইটা চলে আসছে। মার্জিন বটম নিয়ে চিন্তা না করি, তারপরে দিয়ে দিলাম মাই। আচ্ছা, ফন্ট ওয়েট বোল্ড, প্রতিটা পপিং স্টিক আছে। আর মনে হয় তেমন কিছু লাগবে না, কালার তো সাদা পেয়ে গেছে। এটা নিচেরটা থেকে মাত্র 3 পিক্সেল। বলে দিই মার্জিন বটম 3 পিক্সেল, এমবি না এমবি, মার্জিন বটম 3 পিক্সেল। ওকে, এবার প্যারাগ্রাফে আসি। প্যারাগ্রাফের সমস্যা হচ্ছে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, তাহলে ফুটারের ভিতরে আমার জিনিসটা থাকবে কি? ফুটারের ভিতরে পি, যেটা করছে ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিছে, ঠিক আছে, এটা একটু দিয়ে দিই। ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজ 14 পিক্সেল দিচ্ছে, তাও ঠিক আছে। ফন্ট সাইজ 14 পিক্সেল, তো ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজ 14 পিক্সেল, ওকে ঠিক আছে। লাইন হাইট আছে, একটা লাইন হাইট দিয়ে দিই 24 পিক্সেল, এটাও নিয়ে আসলাম। কালার নিয়ে নোট চিন্তা, যে এখানে কালার আছে। জি, বুঝে গেছি। তাহলে আলাদা কালার, যেহেতু আমি জানি, কালারটা দিয়ে দিয়ে একেবারে পারফেক্ট হয়ে গেল। তাহলে অনেক সময় ক্লায়েন্ট বলে একদম পিক্সেল পারফেক্ট হইতে হবে, তার মানে সবকিছু পারফেক্ট থাকতে হবে। এটা থেকে এটা মার্জিন বটম দিয়ে দিই 3 পিক্সেল। ওকে, দেন হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলিটাই দিয়ে নেই, তাই না? ফন্ট ফ্যামিলি মনোরূপ নামে কিছু আছে। মনস্কোপটা উপরে দেখি তো কি কি আসছে। ইন্টার একটা আসছে, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা নাই। এই যে ম্যাঙ্গো, MANROP, এবং নিচে আসি, বলি হচ্ছে এই নিচে না, এখানে ফুটারের মধ্যে পি এর মধ্যে, তাই না? And আরে ভাই সাজেস্ট করো। তাহলে আমার ফন্ট ফ্যামিলি আশা করি পেয়ে গেছে। সমস্যা হচ্ছে এটা থেকে এটা দূরত্ব বেশি, কত, 17 পিক্সেল। তাহলে আমার যে যে ওই ইউএলটা, হ্যাঁ, এটা একটু বলি যে ভাই তুমি একটু সুন্দর করে মার্জিন টপ 17 পিক্সেল দিয়ে দাও। ওকে, দেখি এবার আউটপুটটা দেখি কিরকম আসে। এরকম কিছু একটা আসছে, নিচে উপরে সমানভাবে গ্যাপ পাইছে। এখন হচ্ছে কি, আমি যদি একটু ছোট করে দেখি ছোট ডিভাইসে ঠিক থাকে কিনা, তাহলে আমার রেসপন্সিভ কোড আর করা লাগবে না। দেখি এই নিচে আর যায় না। ভাই উপরে উঠো আগে তুমি, তবে একটা রিলোড দিই। এটা আসছে নিচে, এই যে বার চলে আসছে সামনে, হ্যাঁ। বার কেন আসবে, এটা তো আসা উচিত না।
আমি যদি ফুটারটা উঠাই দিই এটা আমার বারটা চলে যায় কিনা, ফুটারটা জাস্ট আমি কেটে দিলাম। নো প্রবলেম। আগে তো ছিল না, আগে ছিল কি রিভাইজ আমরা করি তো। হম, ওইটার প্রবলেম, এখানে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আরেকটা কাজ করি, আমি এই যে এখানে যে ক্রিয়া কাজ আছে আবার নিয়ে আসি, নিচে যাই। হ্যাঁ, দেখছো, ছোট ডিভাইসে এরকম আসবে, বড় ডিভাইসে এরকম আসবে। এবং এটা আবার আলাদা করে রেসপন্সিভ করা লাগে না, কেন বলি জিনিসটা ছোট একদম, হ্যাঁ ছোট জায়গা জুড়ে আছে, মাঝখানে আছে। তাহলে ছোট ডিভাইসও আমার ছোট জায়গা জুড়ে মাঝখানে থাকবে, এর জন্য এটা অত রেসপন্সিভ করা লাগে নাই। ও আরেকটা কাজ আছে, আমি দেখলাম যে গ্যাপ আছে, আসেন দেখি গ্যাপটা কি উপর থেকে দিব, আগে একটু চিকন করে নিই। ওকে, এখান থেকে এখান পর্যন্ত গ্যাপ হচ্ছে 100, বাবারে। তাহলে ফুটারে আমি এমনি দিয়ে দিই যে ভাই ফুটারের উপরে মার্জিন টপ রাখো তুমি 100 পিক্সেল, এমটি 100 পিক্সেল, মার্জিন টপ 100 পিক্সেল। ওকে, হ্যাঁ ফুটারটা নিচে নামছে। ছোট ডিভাইসে দেখি, হ্যাঁ উপরে জায়গা নিচ্ছে, ওই জায়গাটা খালি ছিল না একটা, যে এখন জায়গাটা নিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা রেসপন্সিভ ওয়েবসাইট, যেটা হচ্ছে গিয়ে মোবাইল এবং ল্যাপটপ ডেস্কটপের জন্য তৈরি। সেভাবে প্রতিটা ডিভাইসের জন্য র সিএসএস দিয়ে আলাদা আলাদা করেছি। র সিএসএস এর কনসেপ্ট ক্লিয়ার থাকলে এরপরে যে আমাদের ইয়াতে আছে টেলউইন সিএসএস, এগুলো আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। এখন আসেন, আমি তো আপনাদের হোমওয়ার্ক দিব। মনে করেন এই ওয়েবসাইটটা আপনি কোথাও ডিপ্লয় করবেন। হুম, ডিপ্লয় করার একটা জায়গা দিয়ে দিই, একটু ওয়েট করি। আচ্ছা, ঠিক আছে, ওয়েট করে রাখার জন্য দুঃখিত। দেখেন, আপনাদের কিছু অ্যাকাউন্ট আমি খুলতে দিই, হ্যাঁ। গিট হাবে কি অ্যাকাউন্ট খুলছেন? জি ভাইয়া, খুলছি। আমি কি আগে খোলার জন্য বলছিলাম কখনো? জি, আপনি গত ক্লাসের আগের ক্লাসে মনে হয় বলছিলেন গিট হাব অ্যাকাউন্ট খোলার কথা। আচ্ছা, ঠিক আছে, নিস। তাহলে গিট হাবে অ্যাকাউন্ট খুলে রাখেন। আরেকটা জায়গা নেটলিফাই, এখানে কি অ্যাকাউন্ট খুলতে বলছিলাম? জি, এখানে খুলতে বলছিলেন, এটাও খুলছি। এখানে সাইট ডিপ্লয় করছেন, কোনো সাইট, ওয়েবসাইট? জি, এটা একটা হোমওয়ার্ক ছিল, এটা ডিপ্লয় করা হয়েছে। ওকে, নাইস, থ্যাংক ইউ। তাহলে আমি আরেকটা হোমওয়ার্ক দিই, সেটাও ডিপ্লয় করেই দেখাবেন, ওকে। হুম, আরে ভাই নিচে যাই, ভাই ফিগমা.com এ ঢুকি। আচ্ছা, ঠিক আছে। দেখি ভালো দেখায় না, ভালো দেখায় না। ছোট জিনিস, ছোট জিনিস না দিই, একটু মিডিয়াম টাইপের জিনিস দিই। গেমিং ল্যান্ডিং পেজ,
প্রচুর ডিজাইন, মারাত্মক ডিজাইন হবে। এক্সপোর্ট আছে, প্রিভিউ, মোবাইল ভিউতে আবার অন্যরকম। অনেক কাজ করতে হবে, অনেক অনেক, অনেকের চান বাইরে যাবে করতে। এই দুটো ছবি একসাথে, ওকে ঠিক আছে, সমস্যা নেই। আবার হচ্ছে গিয়ে এই ঘোড়া দুটো ছবি একসাথে দেখ, কাছাকাছি করার চেষ্টা করেন, নাকি বলেন? যে ইমেজ গুলো উপরে আর নিচে আছে ওগুলো কি পজিশন ধরে করব? না, একসাথে মার্চ করে ফেলাম বেটার। এই যে এখানে দেখেন দুইটা ইমেজ আছে না, একটা উপরে একটা নিচে, দুইটা মিলে একটা করে ফেলাম। কারণ এটা রেসপন্স আলাদা তখন করতে বলতাম যদি ছোট ডিভাইসে জিনিসটা আলাদা হতো, হ্যাঁ। ছোট ডিভাইসে গিয়ে দেখি জিনিসটা একই রকম না, একই রকম। আবার আমি এটা খেয়াল করলাম, এটা এতক্ষণ এটাই খেয়াল করলাম, মনে করেন এই দুইটা ছবি, হ্যাঁ, এটা একটা ছবি, এটা আরেকটা ছবি, কিন্তু ছোট ডিভাইসে গিয়ে দেখি যে এই সেম ছবিটাই দিচ্ছে, মানে সেম ছবিটাই দিচ্ছে। তাহলে দুইটা আলাদা আলাদা এক্সপোর্ট করার কোনো দরকার নেই, একসাথে দুইটা মিলাই ও এক্সপোর্ট করেন আচ্ছা বেটার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই ছবিটার পেস্ট, মারপ্যাচটা বুঝতে পারলেই এটা সোজা। ছবিটার মারপ্যাচ আছে এটা। এই যে এই গোলাপি দাগগুলো গ্রিড, আর কিছু না, হ্যাঁ, এটা গ্রিড বোঝানোর জন্য, যে পিছনে একটা গোলাপি লম্বা লম্বা দাগ দিচ্ছে না, ওটা কিন্তু ওয়েবসাইটের অংশ না, ওটা জাস্ট হচ্ছে গ্রিড বোঝানোর জন্য। গ্রিড মানে ভাগ। এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা, এমনি গোলাপি ভাগগুলো মুছে ফেলতে পারলে ভালোই তো। এখানে কোনো অপশন আছে? মোবাইল ভিউ, ওয়েব ভিউ, গ্রুপ। এই দেখেন মোবাইলের ব্যাকগ্রাউন্ড সাদা না, এটারও ব্যাকগ্রাউন্ডটা সাদা। তা আমি যদি পার্টিকুলার লেয়ারটা যদি সিলেক্ট করতে পারতাম, অনেক ক্লিক করতেছি হইতেছে না, তো ওইটা যদি, আচ্ছা সিলেক্ট করতে পারি, তাহলে হচ্ছে কি আপনার হচ্ছে কি কি বলে, এই যে এখানে দেখেন ইয়াটা ছাড়া নীলটা, তাহলে হচ্ছে কি ওই দাগগুলা, দাগগুলা জাস্ট মাপার জন্য, কোনটা কত ঘর দিয়েছে এটা মাপার জন্য, এই আর কি। 12টাই আছে, তার মানে গ্রিডি। গ্রিড, বুটস্ট্র্যাপের তো যেমন 12টা ভাগ থাকে সেরকম 12টা গ্রিডে করেছে। আচ্ছা, একটা কাজ করি তাহলে, আমি এইটা আপনাদের দিয়ে দিই। এভারেজ এডিট অবজেক্ট প্লাগইন উইজেট অ্যাকশন ফাইল, সেভ লোকাল কপি আছে, সেভ লোকাল কপি পেয়েছি। এখানে ডাইরেক্ট রেখে দিই, গেমিং। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে গিয়ে কি বলে আপনাদের গুড নিউজ এটাই যে আমরা 4 দিন প্র্যাকটিস করার পরে পিএস তো এস্টিমেল না, তো ফিগমা তো এস্টিমেল, এরকম একটা কাজ পারফেক্টলি শেষ করতে পারছি।
এবং এটা কিন্তু আগে, এখন এত সহজ কাজ কম আসে। আগে কিন্তু অনেক আগে, ধরেন আজ থেকে প্রায় 10-12 বছর আগে এরকম কাজ মোটামুটি অ্যাভেলেবেল ছিল। পিএইচডি ফাইল দিত, সেটা দেখে দেখে ওয়েবসাইটে কনভার্ট করা লাগতো। এখনো যে নাই তা না, কিন্তু এখন সহজ কাজ কম আসে, অ্যাডভান্স লেভেলের কাজগুলো বেশি আসে। ম্যানেজারে যাই, সরাসরি একটু ফিগমা ফাইল আপলোড করে ফেলে, যেহেতু আমার এখানে আছে ফিগমা। আপলোড করে ফেলে। ডি ড্রাইভের মধ্যে আছি, পাসিংয়ের মধ্যে গেম। এখানে যে লাস্ট এক্সটেনশনটা দেখেছি বিদায় ফাইলটা চিনতে আমার সুবিধা হয়েছে। লাস্টে যদি এক্সটেনশনটা হাইড করা থাকতো, এইটা কিন্তু অলরেডি আছে। গেমিং ল্যান্ডিং পেজ ডিজাইন ডট পিএল আছে। এখানে খুঁজি তো, জি এর মানে জি। কপি করে ড্রাইভে আবার খুঁজি, এই পেয়ে গেছি। তাহলে এটা শেয়ারে দিই। শেয়ারে গিয়ে বলি শেয়ার, ভাই সবাই এডিট করতে পারবে তো? এডিটর, কপি লিঙ্ক ডান। তাহলে এটা আপনাদের কি অ্যাসাইনমেন্ট হিসেবে একটা দিয়ে দিই। এই কোডটা গিটহাবে দিয়ে দিই নাকি বলেন? জি ভাইয়া, এটা গিটহাবে দিয়ে দেন। ফিগমা টু এইচটিএমএল। কিন্তু এই কোডটা আমরা গিটহাব থেকে পাবো কিভাবে ভাইয়া? ও, গিটহাবের লিঙ্ক আমি ক্লাসরুমে দিছিলাম, না দিয়ে থাকলে দিয়ে ক্লাসরুমে দিব না। গিটহাবের লিংক দেওয়া নেই ভাইয়া। আচ্ছা, 337 ফিগমা ফাইল জুম। আচ্ছা, তাহলে আমি দিয়ে দেবো না গিটহাবের। আগে আপাতত আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিই। এপিসোড 16, তাই না? এটা এপিসোড 17-এর জন্য দিই। অ্যাসাইনমেন্ট ক্রিয়েট টপিক, ইপিআইএসওটি এপিসোড 17, পিএসডি টু ফিগমা পার্ট। ফিগমা যেখান থেকে ফর্মুলা লিখে রেখে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে কি আপনার 36 ব্যাচও পাবে। ডিউ ডেট হচ্ছে 1 সপ্তাহ দিয়ে দিই, হ্যাঁ। আজকে মঙ্গলবার, 2 তারিখ, সামনের মঙ্গলবার, রাত 12টা পর্যন্ত থাকার সমস্যা নেই। টাইটেল হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। গুগলের লিঙ্কটা দিয়ে দিই। Convert the Figma file into a responsive HTML document. কোনো সিএসএস এর ফ্রেমওয়ার্ক ইউজ করবেন না, হ্যাঁ। ডোন্ট ইউজ এনি
CSS framework. ওকে, CSS এর এটা পড়া হচ্ছে। এটা হচ্ছে share the code which are into GitHub. GitHub এ কোড শেয়ার করতে পারেন? Deploy the website into Netlify and share the live link. ওকে, আশা করি হোমওয়ার্ক ভালো মতো বুঝছেন। এটা সাইন 2 ব্যাচের, ওকে অ্যাসাইন করে দিই। এরপরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি করতে পারি, ও হোমওয়ার্ক তো দিয়ে দিলাম, ক্লাসের ভিডিও দিয়ে দিব, ফিগমা ফাইলটা হোমওয়ার্কে শেয়ার করলাম। ও আচ্ছা, গিট হাবের লিঙ্ক, তাই না? গিট হাবের লিঙ্কটা একটু দিয়ে দিই। আমার গিট হাবের লিঙ্কটা মুখস্থ রেখেন, কারণ এখানে আরো অনেক অন্য ব্যাচের কোডও পাইতে পারেন। হ্যাঁ, github.com/আসিফ দিয়ে ড্যাশ দিবেন ড্যাফোডিল। এই যে আসিফ ড্যাশ ড্যাফোডিল, এটা লিখে সার্চ করবেন। Okay, এটা হচ্ছে আমার গিটহাব প্রোফাইল রিপোজিটরির মধ্যে এগুলো সাধারণত যে স্টুডেন্টদের শিখাই সেই কোডগুলো এখানে আছে। তো এটা হচ্ছে গিয়ে কোরবান বিডি 337, এইখানে হচ্ছে আপনাদের কোডগুলো আছে। এই যে লিঙ্কটা আমি সরাসরি আপনাদের এখানে শেয়ার করে দিতেন, এই একদম কোনো রকম টাইটেল ছাড়া ম্যাটেরিয়াল হিসেবে লিঙ্ক হিসেবে দিয়ে দিই। আমি বলে দিই গিটহাব লিঙ্ক। দেখে আমি এটা হচ্ছে গিয়ে কোথায় দিয়ে দিই, কোনো টপিকে থাকলো না, এমনি সরাসরি 3700 দিয়ে দিলাম, 3600 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। নেক্সট দিন ইনশাল্লাহ নতুন টপিক ধরবো। আমরা হয়তো সিএসএস এর কোনো ফ্রেমওয়ার্কে চলে যেতে পারি নেক্সট দিন। টেলউইন্ড আপনাদের আছে, টেলউইন্ড দেখবো হয়তো। এই, আর আমি যে হোমওয়ার্কটা দিয়েছি যে এক সপ্তাহ, পুরো এক সপ্তাহ ভালো মতো করেন। নেক্সট ক্লাস তো হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, নাকি না? না, সামনের সপ্তাহে শনিবার। হ্যাঁ, শনিবারে তাহলে হচ্ছে গিয়ে আমরা নতুন টপিক ধরবো ইনশাল্লাহ। তাহলে ভালো থাকেন। কারো কিছু বলার আছে? সামনের ওকে, শনিবারে তাহলে সামনের শনিবারে বুঝিনি, আবার একটু বলেন। না ভাইয়া, সব ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, উনি না কি যেন বলতে নিছিল, কথা কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ।